কল্পনা করা যাক সালটা ২০২৬। হঠাৎ করেই বিশ্বজুড়ে তেলের সরবরাহ বন্ধ, শেয়ার বাজারে বিশাল ধস। আর আর আয়রন ডোম বা ওই ধরনের অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো পুরোপুরি ফেল করছে। হ্যাঁ, ঠিক তাই। মানে শুনতে কোনো সাইফাই সিনেমার প্লট মনে হলেও চীনা স্কলার ভিক্টর গাওয়ের মতে এই মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত যদি হাতের বাইরে যায় তাহলে ঠিক এমনটাই ঘটতে পারে। অবিশ্বাস্য একটা ব্যাপার। আমরা আজ দ্য গ্রেডল ইউটিউব চ্যানেলে দেওয়া ওনার একটা বেশ চাঞ্চল্যকর সাক্ষাৎকার নিয়ে একটা ডিপ ডাইভ করব। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দেওয়া ভালো। হ্যাঁ, কারণ এই উৎসে বেশ কিছু সংবেদনশীল ভূ-রাজনৈতিক বিষয় আছে। রাইট। আমরা কিন্তু কোনো নির্দিষ্ট পক্ষ বা রাজনৈতিক মতবাদকে সমর্থন করছি না। আমাদের মূল লক্ষ্য হল এই দাবিগুলোর পেছনের যে বেইজিংয়ের কৌশল সেটা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা। তো এই সাক্ষাৎকারের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হচ্ছে চীনের পর্দার আড়ালের অবস্থানটা বোঝা। মানে গাও বলছেন চীন একদিকে এই সংঘাতকে আগ্রেশন বলছে ঠিকই, কিন্তু বাস্তবে তারা খুব সতর্ক একটা অবস্থান নিয়ে এগোচ্ছে। মানে এই সতর্কতাটাই তো একটা কনফিউশন তৈরি করে, তাই না? তারা ইরানের আত্মরক্ষার পক্ষে কথা বলছে, আবার জাতিসংঘে হরমুজ প্রণালী নিয়ে যখন ভোট হচ্ছে তখন ঠিকই ভোট দেওয়া থেকে বিরত থাকছে। রাইট। বিষয়টা অনেকটা দড়ির ওপর হাঁটার মতো। হ্যাঁ, ধরুন হাতে একটা কানায় কানায় পূর্ণ পানির বালতি, এক ফোঁটাও পানি ফেলা যাবে না। দারুণ একটা উপমা দিয়েছেন। এখানে ওই পানি হলো আসলে উপসাগরীয় তেল। চীন নীতিগতভাবে ইরানকে সমর্থন করলেও তাদের বিশাল অর্থনীতি কিন্তু এই তেলের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। বুঝতে পারছি। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে যে গ্লোবাল জ্বালানি সংকট হবে, তাতে তো চীনের নিজের অর্থনীতি সবচেয়ে আগে ধাক্কা খাবে। ঠিক তাই। তো তারা এমন একটা ব্যালেন্স রাখছে যাতে তেলের সাপ্লাই ঠিক থাকে, আবার কূটনৈতিকভাবে যুদ্ধবিরোধীর একটা রাস্তাও খোলা থাকে। ও আচ্ছা আচ্ছা, চীন যদি নিজেদের অর্থনীতি বাঁচাতে হরমুজ প্রণালী খোলা রাখতে এত মরিয়াই হয়, সেখান থেকে ভিক্টর গাও কিভাবে বলছেন যে এই যুদ্ধটাই মার্কিন আধিপত্য বা ওই প্যাক্স আমেরিকানার শেষের শুরু? কারণ ব্যাপারটা সামরিক শক্তির চেয়েও বেশি আস্থার। গাওয়ের যুক্তি হল আয়রন ডোমের মতো মার্কিন অ্যান্টি মিসাইল সিস্টেমগুলোর ব্যর্থতা শুধু তাদের সামরিক দুর্বলতা প্রমাণ করে না, আচ্ছা, এটা তাদের যে একটা অপরাজেয় ইমেজ ছিল সেটা পুরোপুরি ভেঙে দিয়েছে। ও রাইট। আর ওই ইমেজ বা আস্থার ওপরই তো মার্কিন ডলারের গ্লোবাল আধিপত্য টিকে আছে। একদম। জ্বালানি, অর্থনীতি আর গ্লোবাল অর্থব্যবস্থা, এই তিনটাই তো একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। তার মানে সামরিক ব্যর্থতার কারণে যখন বিশ্বের ভরসা উঠে যাবে তখন তেলের বাজার আর ডলার সবকিছু মিলিয়ে একসাথে একটা ধস নামবে। হ্যাঁ, গাও ঠিক এই ত্রিমুখী সংকটের কথাই সতর্ক করে বলেছেন। এই ধাক্কা সামলানো যে কোনো পরাশক্তির জন্য বলতে গেলে প্রায় অসম্ভব। অবিশ্বাস্য। এই চরম সংকটের কথা মাথায় রেখেই হয়তো আলোচনাটা পারমাণবিক অস্ত্রের মতো ভয়াবহ পরিণতির দিকে মোড় নিয়েছে। কিন্তু গাওয়ের একটা কথায় আমি রীতিমতো অবাক হয়েছি। কোন দিকটা? মানে আমরা কথা বলছি গ্লোবাল ইকোনমি আর পারমাণবিক যুদ্ধ নিয়ে, আর এর মধ্যে হঠাৎ করে তিনি জেফ্রি এপস্টিনের নাম টেনে আনলেন। এই অদ্ভুত লিঙ্কের লজিকটা কি আসলে? হ্যাঁ, শুনতে খুব বেমানান লাগে প্রথমটায়। আসলে গাও এপস্টিনের প্রসঙ্গটা এনেছেন পশ্চিমা কাঠামোর ভেতরের অবক্ষয়টা বোঝাতে। ও মানে একটা নীতিগত পতনের কথা বলছেন। রাইট। তিনি দাবি করছেন এই ধরনের অভ্যন্তরীণ দুর্নীতি তাদের ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আর পারমাণবিক ইস্যুর ক্ষেত্রে তিনি খুব কড়া ভাষায় বলেছেন, ইসরায়েল যদি এই অস্ত্র ব্যবহার করে সেটা তাদের নিজেদেরই অস্তিত্ব মুছে ফেলার কারণ হবে, তাই তো? একদম পুরো বিশ্ব তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আচ্ছা, এখানে আর একটা বিষয় ক্লিয়ার করা দরকার। ইরান যে চীনের নিজস্ব জিপিএস সিস্টেম ওই বেইডু ব্যবহার করছে, এটাকে তো অনেকেই সরাসরি চীনের সামরিক সহায়তা হিসেবে দেখছেন। কারণ জিপিএস শুনলেই তো সামরিক ট্র্যাকিংয়ের কথা মাথায় আসে। গাও এই জায়গাটাই ক্লিয়ার করেছেন। বেইডু কোনো গোপন সামরিক টুল না, এটা ইন্টারনেটের মতোই একটা গ্লোবাল এবং ওপেন সোর্স সিস্টেম। ও তার মানে যে কেউ এটা ব্যবহার করতে পারে? হ্যাঁ, ঠিক তাই। তাই ইরান বেইডু ব্যবহার করছে মানেই যে চীন তাদের সরাসরি সামরিক সাহায্য দিচ্ছে, এমনটা ভাবা মোটেও যৌক্তিক না। দারুণ একটা পয়েন্ট। তো এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার। হরমুজ প্রণালী দিয়ে কয়টা তেলের জাহাজ গেল বা কে কার জিপিএস ব্যবহার করল,
এগুলো শুধু আর খবরের কাগজের আন্তর্জাতিক পাতার শিরোনাম না? না, একদমই না। এই ভূ রাজনৈতিক চালগুলোর ওপরই নির্ভর করছে আগামী মাসে বিশ্ববাজারে জ্বালানির দাম বা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ কতটা বাড়বে। রাইট, মানে আজকের বিশ্বে পরাশক্তি হিসেবে টিকে থাকার লড়াইটা শুধু আর সামরিক অস্ত্রের উপর নির্ভর করছে না। একদম। বৈশ্বিক বাণিজ্যের পথ আর প্রযুক্তির নিয়ন্ত্রণই এখন ক্ষমতার সবচেয়ে বড় নির্ধারক হয়ে উঠেছে। আর এখানেই আজকের ডিপ ডাইভে সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। একটু ভেবে দেখার মতো বিষয়, ভবিষ্যতের পৃথিবীতে কি সামরিক শক্তি তার চিরায়ত প্রাসঙ্গিকতা হারাবে? সেটাই বড় প্রশ্ন। ফাইটার জেট আর মিসাইলের চেয়ে কি অর্থনৈতিক অবরোধ আর বাণিজ্যিক সমুদ্রপথের নিয়ন্ত্রণই ভূ রাজনীতির সবচেয়ে বড় আর চূড়ান্ত অস্ত্র হয়ে উঠবে? এই ভাবনার জায়গাটাতেই আজকের আলোচনা শেষ করছি।